বিখ্যাত অভিনেতা তরুণ কুমার তাঁর দাদা মহানায়ক উত্তম কুমারের স্মৃতিতে একখানি বই লিখেছিলেন। বইটির নাম আমার দাদা উত্তম কুমার। তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বইয়ের প্রথম পরিচ্ছেদের নাম পুরানো সেই দিনের কথা। তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার বইয়ের প্রথম অংশটি পাঠ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক অজানা কথা আপনারা জানতে পারবেন। তরুণ কুমার বলেছেন, দাদার উত্তম কুমার নামকরণ নিয়েই তো চমকপ্রদ ঘটনা ঘটেছিল, যে ঘটনার সঙ্গে জড়িয়ে আছে মহান একজন মানুষের স্মৃতি। মামার বাড়ির সকলে তাকে বাবা ঠাকুর নামে চিনত। সেবার একটা খবর শুনে চমকে উঠল আমাদের মা। আনন্দের হিল্লোল বয়ে গেল মায়ের মনে। কায়মনো বাক্যে তো এটাই প্রার্থনা করছিল গত কদিন, জীবন্ত দেবতা বাবা ঠাকুর যেন একবার পদধূলি দেন বাপের বাড়িতে, 51 নম্বর আহিরিটোলা স্ট্রিটে। প্রথম শীতের মোলায়েম রোদ তখন লুটোপুটি খাচ্ছে বাড়িটার বিশাল ছাদে। ছাদ তো নয়, যেন ছোটোখাটো খেলার মাঠ। ছাদের এক কোণে ঘুমন্ত 5-6 মাসের ছেলেকে আগলে বসে রয়েছে মা। সারা শরীরে তেল মাখিয়ে রোদে রেখেছে ছেলেকে। নাদুস নুদুস ছেলেটিকে শান্তই বলতে হবে। দুধে আলতা গায়ের রং, রোদের তাতে লালচে আভা ছড়াচ্ছে শরীর, তবু কান্নাকাটি নেই, আরামে ঘুমাচ্ছে, যেন মায়ের আঁচলের ওম পাচ্ছে রোদের তাতে। বাবা ঠাকুরের আবির্ভাবের দিন গুনছিল মা এই ছেলের জন্য। যদি বাবা ঠাকুর একবার এসে নিজের হাতে আশীর্বাদ করেন ছেলেকে, যদি ভবিষ্যৎবাণী করেন ছেলের জীবন কেমন হবে। আহিরিটোলার বাড়ির সকলেরই একনিষ্ঠ বিশ্বাস বাবা ঠাকুরের ওপর। হবে নাই বা কেন? বাড়ির কর্তা কালীপ্রসন্ন মুখোপাধ্যায় পর্যন্ত বিশ্বাস করেন বাবা ঠাকুর সিদ্ধ পুরুষ, অনেকটা রাম ঠাকুরের মতো তাকে দেখতে। বাংলা, ইংরাজি, হিন্দি 4-5টি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। কোন জাতের মানুষ তিনি তা অবশ্য কেউ ধরতে পারে না। কালীপ্রসন্নবাবুর বিশ্বাসের অন্যতম কারণ বাবা ঠাকুরের দৈব ক্ষমতা। নিখুঁত ভবিষ্যৎবাণী করেন বাবা ঠাকুর। হাত দেখেন না, কী সব অঙ্কটঙ্ক কষে ভবিষ্যৎবাণী করেন। হয়তো কেউ কালীপ্রসন্ন বাবুর সামনে বসে আছে, ভদ্রলোক উঠে চলে যাবার পর বাবা ঠাকুর নিজে থেকেই বলতেন, কালী, লোকটির থেকে সাবধানে থেকো, বিপদে ফেলতে পারে। পরে দেখা গেছে বাবা ঠাকুরের ধারণা অভ্রান্ত, লোকটির উদ্দেশ্য ছিল বিপদে ফেলা। সেদিন রোদে দীর্ঘ ছায়া ফেলে মুহূর্ত কয়েকের মধ্যে বাবা ঠাকুর উঠে এলেন ছাদে। ভূমিষ্ঠ হয়ে বাবা ঠাকুরকে প্রণাম করল আমাদের মা। বাবা ঠাকুর উদ্ভাসিত মুখে আশীর্বাদ করে বললেন, কই মা, তোর সন্তান কোথায়? নিচের তলায় নিশ্চয় কালীপ্রসন্নবাবু জানিয়ে দিয়েছিলেন তার মেয়ের প্রার্থনা। কাছে গিয়ে বাবা ঠাকুর নবজাতককে ভালো করে দেখলেন। তারপর মাথায় হাত রেখে বললেন, এ তো উত্তম ছেলে, এর নাম রাখ উত্তম। তরুণী মায়ের প্রথম সন্তান ছিল মেয়ে, ছেলেটি দ্বিতীয়। ফুটফুটে দেখতে হয়েছিল মেয়েটিও, ধপধপে গায়ের রং, কোঁকড়া কোঁকড়া এক মাথা কালো চুল। বাবা ঠাকুর সেবার সদ্য ভূমিষ্ঠ মেয়েটিকে দেখে বলে উঠেছিলেন, আরে এটি তো মেয়ে নয়, পুতুল। আমি এর নাম রাখলুম পুতুল। সেই থেকে মেয়েটির পোশাকি নাম রাখা হলো পুতুল, ডাকলাম খুকু। এবার কিন্তু মায়ের পছন্দ হলো না ছেলের উত্তম নাম। কিন্তু কিন্তু করে বলেও বসল, বাবা ঠাকুর নামটা কেমন যেন ওড়িয়াদের মতো,
বাঙালি ঘরের ছেলের এমন নাম রাখলেন। বিরক্তি নয়, এক রাশ অমৃত ঝরে পড়ল বাবা ঠাকুরের কণ্ঠে। দেখবি ভবিষ্যতে এই নামই সবার মধ্যে ছড়িয়ে যাবে। লোকে তাদের সন্তানের নাম রাখবে তোর ছেলের নামে। ছেলের কাঁচা ঘুম ততক্ষণে ভেঙে গেছে কপালে বাবা ঠাকুরের হাতের স্পর্শ পেয়ে। অবাক কাণ্ড, ঘুমন্ত ছেলে চোখ মেলে অচেনা মানুষ দেখেও কাঁদল না, উল্টে বাবা ঠাকুরের মুখের দিকে তাকিয়ে অদ্ভুত ধরনের হাসল। বাবা ঠাকুর মাকে ছেলের কীর্তি দেখিয়ে বললেন, এই যে হাসি দেখছিস, এই হাসি দিয়ে তোর ছেলে একদিন ভুবন ভোলাবে। বাবা ঠাকুর অদ্ভুত রহস্যময় মানুষ ছিলেন। তার আসা যাওয়ার কোনো ঠিক ছিল না, ছিল না খাওয়ার কোনো বাছ বিচার। কখন খেতেন, কি খেতেন, কেউ জানতে পারত না। রাতে অল্প খই দুধ হয়তো খেলেন, বাতাসা সন্দেশ দু একটা রেখে দিতে বলতেন ঘুমোবার সময়। সকালে উঠে গঙ্গা স্নানে যেতেন, ফিরে এসে হয়তো এক আধ টুকরো ফল খেতেন। দুপুরেও আহার ছিল অত্যন্ত পরিমিত। বাবা ঠাকুর এরপরও একবার আহিরিটোলা স্ট্রিটের বাড়িতে এসেছিলেন। কে জানত সেই তার শেষ আশা। পরে হরিদ্বার না ঋষিকেশ কোথা থেকে যেন খবর এসেছিল বাবা ঠাকুর আর বেঁচে নেই, দেহত্যাগ করেছেন। শেষ যেবার বাবা ঠাকুর বাড়িতে এসেছেন, তরুণী মায়ের ছেলেটি তখন হামাগুড়ি দিচ্ছে। মা ছেলেটিকে দেখিয়ে বলল, বাবা ঠাকুর, আপনার দেওয়া উত্তম নামই রেখেছি ছেলের, এখন কেমন দেখছেন? বাবা ঠাকুর সেবারও দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, আমার কথার নড়চড় হয় না। শিশু নারায়ণ হলে কি হবে? তোর ছেলে প্রকৃত পুরুষ, পুরুষত্ব আছে ওর মধ্যে। দেখিস ভবিষ্যতে আমার কথা মিলে যাবে। যে হাসি আমায় দেখিয়েছে সেই হাসিতে একদিন জগৎ মাতিয়ে দেবে তোর ছেলে। মায়ের মুখে অনেক পরে আমি ঘটনাটা শুনেছিলাম। বাবা ঠাকুরের সেই ভবিষ্যৎবাণী যে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল তার প্রমাণ আমায় নিশ্চয়ই আলাদা করে দিতে হবে না। আমার দাদা উত্তম কুমারের হাসিতেই তো মোহিত হতো অপামর মানুষ। মায়ের মুখে দাদার ছেলেবেলার এই ঘটনা শুনে আমিও আশ্চর্য হয়েছিলাম। এখনও অবাক হয়ে ভাবি, কিভাবে এমন ভবিষ্যৎবাণী করা যায়, কোন শক্তিতে? আক্ষেপও হয়, অমন অদ্ভুত শক্তির অধিকারী মানুষকে নিজের চোখে দেখতে পেলাম না। তখনও যে আমি পৃথিবীর আলো দেখিনি, হয়তো মা বাবার স্বপ্নেও দেখা দিইনি। বর্দি পুতুলের সঙ্গে দাদা মানে উত্তম কুমারের বয়সের তফাৎ ছিল বছর 2-3 দাদা জন্মেছিল 1926 সালের 3রা সেপ্টেম্বর। মেজদা বরুণ খুব সম্ভবত দাদা জন্মাবার বছর 3 পরে 1929 সালে, আর আমি জন্মাই 1931 সালের 24শে ফেব্রুয়ারি। মায়ের মুখে যেমন বহুবার দাদার ছেলেবেলার কথা শুনেছি, দাদার মুখে শুনেছি আমার সেই অদেখা বোন পুতুলের কথা। পুতুল যখন অকালে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আমি তখনও পৃথিবীর আলো দেখিনি। পুতুলদের কথা বলতে গিয়ে দাদা কেমন যেন আনমনা হয়ে পড়ত, যেন পৌঁছে যেত অতীতের হাসি কান্না ভরা দিনগুলোয়। দিদি যে দেখতে সুন্দর ছিল সে কথা তো আগেই বলেছি। দাদার মুখে শোনা দিদি খুবই প্রাণবন্ত, মিশুকেও ছিল। দিদি আর দাদা পিঠোপিঠি ভাই বোন। দাদাকে আগলে রাখত দিদি। দিদির স্নেহ ভালোবাসায় কখনো দাদার মুখ উজ্জ্বল হয়ে উঠত, আবার কখনো রহস্যের হাসি খেলে যেত দাদার ঠোঁটের কোণে। দাদার মুখে শোনা সে সময়কার একটা ঘটনার কথা এখনো ভুলিনি। দাদা তখন কিছুটা বড়, বাড়িতে পড়াশোনার পাঠ সবে শুরু হয়েছে। পড়ার থেকে সে সময় অভিনয় দেখার ঝোঁক
বেশি ছিল দাদার মধ্যে। অভিনয়ের প্রতি এই ভালোবাসার প্রথম বীজ জল বাতাস পেয়েছিল বাড়ির চৌহদ্দির মধ্যে। আমাদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে তখন রোজই সন্ধ্যের পর রিহার্সাল চলে। সুহৃদ সমাজ নামে একটা যাত্রার ক্লাব ছিল বাড়িতে। ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক বাড়ির সর্বমান্য কর্তা জ্যাঠামশাই। তখন ওই যৌথ পরিবারে এত পুরুষ ছিল যে অভিনেতার কোনো অভাব ছিল না, বরং অনেকে লাইন দিয়ে প্রতীক্ষায় থাকত। একজন কোনো কারণে অভিনয় করতে অক্ষম হলে বাকিদের কপালে জুটে যেত সেই সুযোগ। পড়াশোনার ফাঁকে দাদা লুকিয়ে লুকিয়ে সব দেখত, সুহৃদ সমাজের সেই যাত্রার রিহার্সাল। আড়ালে আবডালে অভিনয়ও করত। একদিন এমনই আপন মনে অভিনয় করতে গিয়ে দাদা ধরা পড়ল পুতুলদির হাতে। রক্ষণশীল পরিবারে অভিনয়। দাদা মুহূর্তের মধ্যে বুঝে নিল উত্তম কপালে উত্তম মধ্যম জুটার আশঙ্কাই বেশি। দিদির ভালোবাসার সুযোগ নিল দাদা কিছুটা ঘুরপথে। দিদিকে বুঝিয়ে বলল, আমি তো খারাপ কিছু করছি না, বাইরে থেকে বাবা জ্যাঠামশাইদের অভিনয় দেখেছি, ওদের নকল করতে করতে দেখবি একদিন ভালো অভিনয় করতে শিখে যাব। তুই কিন্তু বড়দের কাউকে এসব কথা বলিস না, আমার পরিকল্পনা ভেস্তে যাবে। কথা রেখেছিল দিদি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঘুণাক্ষরেও কাউকে জানতে দেয়নি ভাইয়ের এই গুণপনার কথা। সকলের অগোচরে রেখেছিল ভাইয়ের এই অধ্যাবসায়ের কথা। কিন্তু ওই যে প্রবাদ আছে, চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। দাদা কদিন পর নিজেই ধরা পড়ল, তাও আবার খোদ জ্যাঠামশাইয়ের চোখে। ফল মিলল উল্টো। শাস্তির বদলে জ্যাঠামশাই রিহার্সাল ঘরে বসে নাটকের রিহার্সাল দেখার অনুমতি দিলেন দাদাকে। রাশভারী জ্যাঠামশাইয়ের স্বভাবটাই এমনি। কারোর মধ্যে সৃজনশীল প্রতিভার ছিটে ফোটার সন্ধান পেলেই তার পাশে দাঁড়াতেন, নজর রাখতেন কোনোভাবে যেন সেই প্রতিভার বিকাশের পথে বাধা এসে না দাঁড়ায়। দিদির অকাল মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে দাদার চোখ ভরে যেত অশ্রুতে। চোখ উপচে গালে নেমে আসা অশ্রুর ধারা হাত দিয়ে মুছে বলতো, আমার সেদিনের শিশু হৃদয় মানতেই পারেনি দিদির মৃত্যু, চিরতরে ওর হারিয়ে যাওয়া। কদিন ধরে দিদিকে শুয়ে থাকতে দেখতাম। একদিন বাড়িতে ঢুকতে গিয়ে দেখলাম ডাক্তারবাবু স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে বেরিয়ে আসছেন। মায়ের মুখে শুনলাম পুতুলদির অসুখটা বেড়েছে। বাড়ির গুরুজনদের চোখ মুখ থমথমে। বুঝতে অসুবিধা হলো না দিদির অসুখটা ঘোরালো হয়ে উঠেছে। বড় হয়ে জেনেছিলাম আমার পুতুলের মতো দেখতে পুতুলদিকে ডবল নিউমোনিয়ার সঙ্গে টাইফয়েড আক্রমণ করেছিল। নিউমোনিয়াতেই সকলে কাত হয়ে পড়ে। নিউমোনিয়ার সঙ্গে টাইফয়েডের আক্রমণ কিভাবে সামাল দেবে ছোট্ট দিদিটি? কতটুকুই বা প্রতিরোধ ক্ষমতা ওর? সেদিনের সেই শিশু হৃদয় কিন্তু ভেবেছিল অসুখ তো সকলেরই করে, সেরেও ওঠে তারা একদিন। দিদিও নিশ্চয়ই একদিন অমনি বিছানা ছেড়ে উঠে দাঁড়াবে। আদরের ভাইকে সান্ত্বনা দিতে গিয়ে দিদি বলতো, তুই কিন্তু তাড়াতাড়ি ভালো করে অভিনয়টা শিখে নে, তারপর তোর অভিনয় দেখব। পুতুলদি সে কথা আর রাখেনি, রাখতে পারেনি। বাবা মাকে চোখের জলে ভাসিয়ে চির বিদায় নিল। সারা পরিবারে নেমে এলো শোকের ছায়া। মায়ের মুখে শোনা বর্দি যে বছর পুজোর আগে মারা যায়, তার পরের বছরের গোড়ায় আমার জন্ম। আমি দিদিকে দেখিনি, শুনেছি দিদির আকস্মিক মৃত্যুতে সারা পরিবার যেভাবে মুচড়ে পড়ে তা ধীরে ধীরে কেটে যায় আমার জন্মের পর। আমি এখানে হয়তো উপলক্ষ মাত্র। অভিজ্ঞতা দিয়ে পরে জেনেছি নতুন সন্তানের আবির্ভাবে সব পরিবারেই খুশির হিল্লোল বয়ে যায়। দুঃখ দারিদ্র্যক্লিষ্ট পরিবারেও
আনন্দের সূর্যোদয় হয়। বোধহয় জন্মাবার পর থেকেই আমি ন্যাওটা হয়ে পড়ি বড়দার। বড়দাও আমাকে খুব ভালোবাসত। স্কুল জীবনের একটা অভিজ্ঞতার কথা এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো। দাদা প্রথম ভর্তি হয় চক্রবেড়িয়া স্কুলে। পরে আমরা 3 ভাই উত্তম, বরুণ আর আমি পড়াশোনা করেছি সাউথ সুবারবান স্কুলে। চক্রবেড়িয়া স্কুলে আমায় ভর্তি করিয়ে দিয়েই বাবা দাদাকে বলে দেন, দেখো উত্তম, তুমি বড় ভাই, 2 ভাইয়ের দেখাশোনা করবে। স্কুল ছুটির পর 2 ভাইকে সঙ্গে করে বাড়ি ফিরবে। দাদা চিরকাল দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ। আমাদের নিয়ে স্কুলে যাওয়া আসাতেই ওর দায়িত্ব শেষ হতো না। সে সময় আমার পেটের বড় গোলমাল, পায়খানা পরিষ্কার হয় না। স্কুলে ক্লাস চলার মাঝেই দৌড়াতে হতো বড় বাইরে। নিজেকে ঠিকমতো সামলাতে পারতাম না। দারোয়ানজি উঁচু ক্লাস থেকে দাদাকে ধরে আনতো। আপনাদের মহানায়ক কিন্তু সেই ছেলেবেলায় পিছিয়ে যেত না, বিরক্ত হতো না। বাথরুম থেকে আমি বেরোবার পর জল ঢেলে আমায় পরিষ্কার করত। তারপর জামা কাপড় পরিয়ে ক্লাসে ঢুকিয়ে তবে নিজের ক্লাসে যেত। একবারই কেবল ব্যতিক্রম ঘটেছিল, মজা সেই ঘটনা নিয়ে। সেদিন দাদার বোধহয় কোনো ভালো ক্লাস ছিল। স্কুলে যাবার পথেই দাদা বলে রেখেছিল, দেখ বুড়ো, আমার আজ ভালো ক্লাস আছে, তুই কিন্তু বড় বাইরে বেরুবি না। তুই ক্লাস থেকে বেরোলেই দারোয়ানজি আমায় ক্লাস থেকে ডেকে নিয়ে যায়। দাদার আদেশ শিরোধার্য। সেদিন আর ক্লাস থেকে বেরোলাম না। দারোয়ানজিও দাদাকে ডাকতে যায়নি। স্কুল ছুটির পর দাদা আর মেজদা এলো আমাদের ক্লাসে। আমার সব সহপাঠী বেরিয়ে যাচ্ছে, আমি আর বেঞ্চ থেকে উঠছি না। দাদা মেজদা এগিয়ে এলো আমার বেঞ্চের সামনে, জানতে চাইল, কেন উঠছিস না, বাড়ি যাবি না? আমি তো বোম ভোলা হয়ে বসে আছি, উত্তর দিচ্ছি না। সহপাঠীরা সব ক্লাস ছেড়ে যেতে দাদা আমার হাত ধরে দাঁড় করিয়ে দিল। ব্যাস, দুর্গন্ধই জানিয়ে দিল কেন আমি এতক্ষণ দাঁড়াতে চাইছিলাম না। বহুক্ষণ আগেই যে আমার প্যান্ট মাখামাখি হয়ে গেছে। দাদা বেগতিক দেখে আর বাথরুমের দিকে গেল না। মেজদাকে সঙ্গে নিয়ে আমার ব্যারিকেড করে চলল বাড়ির দিকে। থপ থপ করে আমি হাঁটছি, আর আমায় আড়াল করে হাঁটছে 2 দাদা। বাড়ি এসে রাগে ফেটে পড়েছিল দাদা। মায়ের কাছে অভিযোগের পর অভিযোগ জানালো। শেষে হুঁশিয়ারি দিল, এভাবে চললে আর স্কুলই যাবে না। ছেলে মানুষ দাদা, এরপর আর কী বা বলবে। দাদার প্রেস্টিজে লেগেছে আমি ক্লাসে কাপড় চোপড়ে করাই। এসব মামলা কি আর লোয়ার কোর্টে শুনানি হয়? সুপ্রিম কোর্ট। বাবা বাড়ি ফিরল রাত করে। মেট্রো সিনেমার অপারেটরে কাজ করত বাবা। পর্দায় ছবি ফেলা যার কাজ, ছবি শেষ না হলে বাড়ি ফেরে কিভাবে? দাদার অভিযোগ শুনে বাবা আমায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলো, কেন তুমি ক্লাসের মধ্যে বাথরুম করলে? উত্তম তো প্রতিদিনই তোমায় বাথরুমে নিয়ে যায় বলে শুনেছি, পরিষ্কারও করে দেয় তোমায়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে এতক্ষণে আমি ফুঁসিয়ে উঠি। আমি কি করব? দাদাই তো স্কুলে যাবার সময় বলে রেখেছিল ক্লাস থেকে বাথরুমের জন্য না বেরোতে। দাদার কি যেন ভালো ক্লাস ছিল আজ। এবার বাবার কাছে ছবিটা পরিষ্কার হয়ে গেল। পরদিন নিয়ে গেল একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে। তিনি বোধহয় হালকা জোলাপ গোছের কোনো ওষুধ দিয়েছিলেন। আমি সুস্থ হয়ে উঠলাম। বড়দাকে অন্তত এই নিয়ে আর বিরক্ত করিনি পরের দিনগুলোয়। চক্রবেড়িয়া স্কুলের কথায় মনে পড়ে গেল আর এক ঘটনা। দাদার অভিনয় প্রতিভা প্রথম স্বীকৃতি পেয়েছিল এই স্কুল থেকেই। একবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঠিক হলো গয়াসুর নাটকের অভিনয় হবে। অভিনয় করবে কিন্তু উঁচু ক্লাসের ছাত্ররা। স্কুল থেকে বাড়ি ফেরার পথে শান্ত দাদা ক্ষোভে ফেটে পড়ে, বলে, দেখ বুড়ো, স্কুলে নাটক অভিনয়, সব শ্রেণীর ছাত্রদের মধ্য থেকে অভিনয় প্রতিভা খুঁজে
সুযোগ দেওয়া উচিত ছিল কি না? তখন ওই বয়সে বুঝিনি দাদার আসল উদ্দেশ্য বা অন্তরের গোপন ইচ্ছার কথা। 2-3 দিন পরই একদিন বাড়ি ফেরার সময় দাদাকে বেশ উত্তেজিত মনে হলো। নিজে থেকেই দাদা বলল, জানিস একটা কাণ্ড ঘটে গেছে। তোরা তো শুনেছিলি গয়াসুর নাটকের ছোট্ট গয়াসুর চরিত্রে অভিনেতা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ আমাদের ক্লাসে হেডমাস্টার এসেছিলেন, আমায় বলেছেন ছোট গয়াসুর করতে। রিহার্সাল দেখেছেন আমার মাস্টারমশাইরা, সকলেই খুব খুশি আমার অভিনয় দেখে। আজ এই বয়সে পৌঁছে উপলব্ধি করতে পারি বাড়ির সুহৃদ সমাজে রিহার্সাল দেখার অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল দাদা। তাই সেদিনের ওই স্বীকৃতি আর সাফল্য। দাদা দুশ্চিন্তায় ছিল, বাবার অনুমতি মিলবে তো অভিনয় করার? সুহৃদ সমাজের রিহার্সাল দেখতেই যার আপত্তি, সে কি আর অনুমতি দেবে এই অভিনয়ের? বাবার কাছে তো অভিনয় মানে পড়াশোনা গোল্লায় যাওয়া। বাবা কিন্তু সেবার রাজি হয়েছিল। একে তো স্কুলে অভিনয়, সঙ্গে হেডমাস্টারের অনুরোধ। বাবা সাড়া দিতে বাধ্য হলো। শুরু হলো রিহার্সাল। অভিনয়ের দিন যত এগিয়ে আসছে দাদা রোমাঞ্চিত, উত্তেজিত। আর আমার তো গর্বে মাটিতে পা পড়ছে না। আমার দাদা অভিনয় করছে, সহপাঠীদের মধ্যে আমার কদর দেখে কে? অবশেষে অভিনয় শুরু হলো। ছাত্র, শিক্ষক আর অভিভাবকরা তখন দর্শক। নাটকের 12টা দৃশ্যের মধ্যে 8টাতেই ছিল ছোট গয়াসুরের অভিনয়। শুধু অভিনয় নয়, গানও ছিল 3-4টে ছোট গয়াসুরের গলায়। দাদাকে দারুণ মানিয়েছিল চরিত্রটিতে। বেশ কয়েকবার দাদা হাততালিও পেল। উল্টো দিকে বড় গয়াসুর সেদিন অভিনয়ের থেকে লাফালাফিটাই করলো বেশি। এমনকি ওর লাফালাফিতে বাঁশের উপর বাঁধা স্টেজ ভেঙে গেল একবার। নাটকের শেষে পুরস্কার ঘোষণা। আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম দাদার নাম ঘোষণা হতেই। 1-2 নয়, 3টে মেডেল পেয়েছিল দাদা অভিনয় করে। মেডেল হাতে দাদার সঙ্গে প্রায় উঠতে উঠতে বাড়িতে ফিরেছিলাম সেদিন। আনন্দে উদ্ভাসিত হতে দেখেছিলাম বাবা, মা, জ্যাঠামশাইদের। বন্ধুরা, এই হলো প্রখ্যাত অভিনেতা তরুণ কুমারের বই আমার দাদা উত্তম কুমার। এই বইয়ের প্রথম অংশ। পরবর্তী ভিডিওতে এর দ্বিতীয় অংশ এবং পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করেছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।